এরা আমাকে ব্যাকস্টেজে করবে। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলটিতে। অনুষ্ঠান শুরুর প্রথমেই পরম দয়ালের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। জীবন পথে সারথী প্রত্যেকেই যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে, প্রত্যেককেই মাস্টার উইদিনের পক্ষ থেকে রামনন্দিত জয়গুরু জানাচ্ছি। আপনারা জানেন শনিবার সন্ধ্যে 7টায় ভারতীয় সময়, বাংলাদেশ সময় 7টা বেজে 30 মিনিটে আমাদের এই পর্বটি অনুধ্যান পর্ব অনুষ্ঠিত হয়ে থাকে মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলটি থেকে। এই লাইভ প্রোগ্রামটি আপনি সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন www.facebook.com/masterwithinbengali এই ফেসবুক চ্যানেলটি থেকে। এছাড়াও এই অনুষ্ঠানটি রেকর্ড লাইভ আপনারা দেখতে পাবেন মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি থেকেও। আমাদের আজকের অনুধ্যান পর্ব 18তম অনুধ্যান পর্ব। এই অনুধ্যান পর্বে সঞ্চালক হিসেবে আমি যুক্ত হয়েছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে কৌশিক চক্রবর্তী, এবং আজকের আমাদের বিষয়বস্তু শরীরে ক্যান্সার, শরীরে মনে ও দেশে। ক্যান্সার শরীরে মনে ও সম্পর্কে এই বিষয় নিয়ে আমাদের যিনি বলবেন তিনি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, শ্রী শ্রী ঠাকুরের পৌত্র দেওঘর থেকে আমাদের শ্রদ্ধেয় পূজনীয় ডক্টর বালাকর চক্রবর্তী মহোদয়। যারা জানেন তারা প্রত্যেকেই জানেন যে দাদা একটি ক্যান্সার সম্পর্কিত বিষয়ের উপরে লম্বা সময় ধরে রিসার্চ এবং পড়াশোনা করেছেন। তিনি কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল ক্যান্সার ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছেন। এছাড়াও পরবর্তীতে তিনি ইউএসএ ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট, এবং পরবর্তী সময়ে বর্তমানে তিনি দেওঘরেই এইমসের অর্থাৎ ভারতের যে বিখ্যাত একটি সরকারি ইনস্টিটিউশন, সেই এইমসে উনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যুক্ত হয়েছেন। সেই শ্রদ্ধেয় পূজনীয় দাদাকে আজকে যে বিষয়ে আমরা পেয়েছি সেই বিষয়টি ওনার খুব কাছের এবং ওনার রিসার্চের বিষয়, সেটি হচ্ছে ক্যান্সার
এবং সেই ক্যান্সার শরীরে মনে ও সম্পর্কে এই বিষয় নিয়ে উনি আপনাদের বলবেন। প্রথমে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি আপনারা শেয়ার করে দিন, প্রত্যেকের কাছে পৌঁছে দিন, ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে। শ্রদ্ধেয় দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে আপনাকে জয় জানাচ্ছি। আর আশা করি দাদা আমি অডিয়েবল? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে বিষয়টি নিয়ে উনি বলবেন, যে বিষয়টি ক্যান্সার শরীরে মনে ও সম্পর্কে, সেই বিষয় নিয়ে জানতে শুনতে আপনাদের মতো আমিও আগ্রহী। তাই আপনাদের যে প্রয়োজনীয় যারা পরিচিত যারা আছেন প্রত্যেকের মাঝে আবারও শেয়ার করে দিন, পৌঁছে দিন আজকের এই বিষয় সম্পর্কে জানতে। এবং প্রথমে অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি খুব কঠিন এবং মর্মবেদী আমাদের একটি সংবাদ এসে পৌঁছেছে। আমাদের উড়িষ্যার বালেশ্বরে এক প্রবীণ গুরু ভাই, যিনি আমাদের অনেকের কাছেই খুবই পরিচিত এবং একজন খুব কাছের এবং শ্রদ্ধেয় মাটির মানুষ, সেই হরেন্দ্র কুমার সাহু মহোদয়, যার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল কিছুদিন আগে। বর্তমানে তিনি কোমায় চলে গিয়েছেন এবং ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন। সেই শ্রদ্ধেয় দাদা, যিনি ইষ্টপ্রাণ এবং ইষ্টের এতদিন কাজ নিয়ে যিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, সেই মানুষটির সুস্থ এবং পুনরায় ইষ্টময় কাজে ফিরে আসার আমরা আবেদন পরম প্রেমময়ের কাছে জানাচ্ছি। তিনি তাড়াতাড়ি যেন পরম প্রেমময়ের কাছে জানাই, যিনি তাড়াতাড়ি যেন সুস্থ হন এবং আমাদের কাছে আবার সেই আগের মতো অবস্থায় ফিরে আসেন। আর আজকের যে বিষয়, সে বিষয় সম্পর্কে আমরা শ্রদ্ধেয় দাদার কাছ থেকে জেনে নেব, শুনে নেব। সে বিষয়টি হলো ক্যান্সার শরীরে মনে ও সম্পর্কে। শ্রদ্ধেয় দাদার কাছে অনুরোধ রাখছি যে ক্যান্সার সম্পর্কে তো আমরা প্রায় দেখে থাকি, শুনে থাকি বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন জায়গায় নিউজ আর্টিকেলস। তো আমরা প্রাথমিকভাবে জানতে চাই যে ক্যান্সার কি এবং এটা কি রকম, এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে বলেন। সর্বপ্রথম আমি সকলকেই নিজের ভক্তিপূর্ণ জয়গুরু জানাই। গুরু ভাই গুরুজন যারা আমাকে দেখছেন তাদেরকে আমার প্রণাম। অনুষ্ঠানটি শুরু করার আগে কৌশিক ভাই যে বার্তাটা দিলেন, যেটা কি খুবই দুঃখদ একটা বার্তা। আমাদের অতি প্রিয় হরেন্দ্র কুমার সাহু, যিনি বালেশ্বর ডিস্ট্রিক্টে থাকেন, একটা খুব আনফরচুনেট ঘটনা ঘটে কয়েকদিন আগে। ওনার একটা সেরিব্রাল অ্যাটাক হয়, খুবই সিভিয়ার হয় অ্যাটাকটা, এবং সেই অ্যাটাকটার পরে উনি এখনো অব্দি পুরোপুরি রিকভার করে উঠতে পারেননি। উনি হসপিটালে অ্যাডমিটেড আছেন ভুবনেশ্বরে এবং ওনার এখনো চেতনায় নেই, উনি কোমা অবস্থাতেই আছেন। তো ওনার সাথে আমরা অনেককেই অনেক সময় কাটিয়েছি, অনেক পুরনো কর্মী, অনেক পুরনো গুরু ভাই উনি আমাদের। বক্তব্য রাখার আগে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে ওনার আরোগ্য কামনা করি। উনি যাতে তাড়াতাড়ি শিগগিরই ভালো হয়ে যান, আবার আগের মতন আমরা যেন ওনাকে পেতে পারি, সেই খানা ঠাকুরের কাছে জানাচ্ছি সর্বপ্রথম। আর আজকের টপিক সেটা হলো ক্যান্সার শরীরে মনে ও সম্পর্কে। এবং এই টপিকটা শুরুতেই আমাকে যে প্রশ্নটা রাখা হয়েছে, ক্যান্সার কি, আর সেটা বিষয় একটু আমাকে আলোকপাত করতে বলা হয়েছে। প্রথমেই বলে রাখি, ক্যান্সারের বিষয়ে আমি রিসার্চ অবশ্যই করেছি, কিন্তু আমি এখনো অবধি নিজেকে ক্যান্সার এক্সপার্ট বলে মনে করতে পারি না। কারণ এই জিনিসটা এতটাই গভীর আর এতটাই কমপ্লেক্স, আমি যতটাই এটাকে জানার চেষ্টা করি ওটা মনে হয় যে আমি কিছুই জানি না। তো আগের থেকে এই ডিসক্লেমারটা আমি দিয়ে রাখতে চাই সকলকে। খুবই যদি ইজি ওয়েতে বা ওই ওয়ার্ডটা মনে পড়ছে না, কি যেন বলে, মানে সরল ভাষায় যদি লেম্যান টার্মসে যদি আমরা আলোচনা করি ক্যান্সার কি, তাহলে দেখা যাবে যে ক্যান্সার একটা এরকম ডিজিজ যেটা আমাদের আজকাল খুব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে পরিবেশে পারিপার্শ্বিকে
এরকম কোনো না কোনো বাড়ি হাউসহোল্ড নেই যেখানে এই এই রোগটা হয়নি বা হচ্ছে না। খুবই র্যাম্প্যান্ট হয়ে গেছে। এটা আগে আগে যদি আমরা চলে যাই একটু পুরোনো দিকে, যদি চলে যাই একটু 200-300-400 বছর আগে যদি আমরা চলে যাই, তো দেখা যাচ্ছিল হতো, রোগটা তখনও ছিল, কিন্তু এতটা র্যাম্প্যান্ট ছিল না এখন যতটা হয়ে এসছে। এটা আমরা এরকম কেউ হবে না যার কোনো বন্ধু বান্ধব বা যার নিজস্ব ফ্যামিলি বা তার কোনো চেনা জানার মধ্যে এই রোগটা হয়নি। তো এই রোগটা কি? আজকের টপিকটা ক্যান্সারকে ডেসক্রাইব করা বা ক্যান্সার কি তার সায়েন্টিফিক বেসিসে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ক্যান্সারটা কি এটা আমাদের আগে জানতে হবে। এটা একটা এরকম ডিজিজ যেখানে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের যে সেল, যে সেল দিয়ে আমাদের শরীর তৈরি, সেই সেলের একটা নিয়মিত প্রোগ্রাম থাকে। ওই প্রোগ্রামের অনুযায়ী একটা সেল চলে। ওই প্রোগ্রামের অনুযায়ী সেল ডিভাইড করে, সেল গ্রো করে, সেল ডিভাইড করে, তারপর আবার সেল গ্রো করে, একটা সেল সাইকেলের মধ্যে দিয়ে আছে। খুবই ইজি ওয়েতে যদি বলা যায়, ক্যান্সার একটা এরকম ডিজিজ বা একটা এরকম রোগ যখন এই সেলের যে এই রেগুলেশনটা, সেলের যে সাইকেলটা, একটা ক্রমশভাবে যে সেল গ্রো করবে, তারপর সেল আবার ডিভাইড করবে, এই রেগুলেশনটা নষ্ট হয়ে যায়, যার সেল আনকন্ট্রোল ডিভিশন হয়। মানে সমানে ডিভাইড করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কোনো একটা জায়গায় হয়তো আমাদের অনেক জায়গায় শরীরে এরকম কোনো জায়গা নেই কয়েকটা অর্গানকে বাদ দিয়ে যেখানে ক্যান্সার হয় না। যেখানেই ক্যান্সার হয়, যে অর্গানগুলোতেই ক্যান্সার হয়, ওখানে দেখা যাচ্ছে যে ওই অর্গানের একটা টিস্যু আনকন্ট্রোল ডিভিশন হয়ে যাচ্ছে। শরীরে বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে ওই স্পেসিফিক টিস্যুটার বা ওই জায়গাটার কোনো সম্পর্ক থাকছে না, আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়ে যাচ্ছে। যার ফলে কি শরীরের মেটাবলিজম থেকে নিয়ে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট শরীরের ওটা দিয়ে এফেক্টেড হয়ে যায় এবং আস্তে আস্তে সেই ইন্ডিভিজুয়ালটা মারা যায়। ক্যান্সারকে আমি কোনোদিন প্রিভেন্ট করতে পারবো, কোনোদিন থামাতে পারবো না। এটা একটা এরকম ডিজিজ যেটাকে কোনোদিন শেষ করা যাবে না, নিঃশেষ করা যাবে না। কিন্তু ক্যান্সার একটা এমন ডিজিজ যেটাকে প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেনশন, এটা প্রিভেনশনের ওপর দাঁড়িয়ে আছে। এখানে আমি পুরোপুরি কিওর করতে পারবো না। কিওর ওই জন্য করতে পারবো না কারণ এটা একটা এরকম ডিজিজ যেটা আমার নিজের সিস্টেম থেকে জেনারেট হচ্ছে। আমি যতদিন বেঁচে থাকবো, একটা ইন্ডিভিজুয়াল যতদিন বেঁচে থাকবে, সেলকে কিন্তু ডিভাইড করতেই হবে। সেল না ডিভাইড করলে লাইফ থাকবে না। তো যেখানে সেল ডিভিশনের ব্যাপারটা আসবে, ওখানে আবার রেগুলেশনের ব্যাপারটা আসবে। তার মানে সেল ডিভাইড করলে রেগুলেশনের ব্যাপারটা থাকবে। যেখানে রেগুলেশনের জিনিসটা থাকছে, তার মানে ওখানে ওই রিস্কটা থেকেই যাচ্ছে যে রেগুলেশনটা কোনো না কোনো দিন ফল্ট করে যেতে পারে, কোনো না কোনো দিন সেই রেগুলেশনে কোনো রকমের এরর হতে পারে, যেটার বিনিময়ে সেই রেগুলেশনটা হয়তো সঠিকভাবে নাও হতে পারে, আর ওখান থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা ক্যান্সারটাকে কোনোদিন কিওর করতে পারবো না, কিন্তু ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারবো। যেটা আমরা অনেকদিন ধরেই জানি, প্রাচীন যুগ থেকে একটা চলে এসছে একটা কথা, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ক্যান্সার এক্স্যাক্টলি ওই ব্যাপারটা। ক্যান্সার ক্যান বি বেটার প্রিভেন্টেড, বিকজ ওটাকে কিওর করা মানে পুরোপুরি নিঃশেষ করে দেয়া ক্যান্সারটা সম্ভব নয়। সো ইটস বেটার টু প্রিভেন্ট ক্যান্সার। এই হলো ক্যান্সারের বিষয়ে একটা ছোট্ট মতন ইন্ট্রোডাকশন। দুঃখিত, নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে ব্যাক স্টেজে যেতে হয়েছিল। দাদা হ্যাঁ বলো কৌশিক। আশা করি আমি অডিও। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো দাদা এর মুহূর্তে যে ক্যান্সার বিষয়টি আপনি বললেন, যে ক্যান্সার আমি তো হ্যাঁ ক্যান্সার কিরকম, ক্যান্সার একটা কিরকম রোগ এই বিষয়ে আমি জাস্ট বলবো। এবার নেক্সট কোশ্চেন যেটা সবার মনে আসতে পারে সেটা হলো,
ক্যান্সারে কি হয়, সেটাও আমি খুবই ইজি টার্মসে বলার চেষ্টা করলাম। আমাদের সেলের যে রেগুলেশনটা আছে, যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা ফেল করে যায়, ওখানে রেগুলেশনটা নষ্ট হয়ে যাওয়ার দরুনে সেলটাকে থামানো যায় না। যেমন একটা পাখার একটা রেগুলেটর থাকে, তাই না? এখন যেমন মার্চ মাস, আমরা এখন এসছি মার্চ মাসে, আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে। এবার আমাদের কখনো কখনো পাখা চালাতে ইচ্ছে হয়, কিন্তু এখন এরকম অবস্থা, এরকম একটা ওয়েদারে পাখা আমরা কততে চালাই? পাখা চালে আমরা 1 বা 2 চালাই। এবার ওই 1 বা 2 রেগুলেট করছি রেগুলেটরের মাধ্যমে, তাই তো? এবার ওই যদি রেগুলেটরটা খারাপ হয়ে যায়, বা এরকম একটা পাখা যার যদি রেগুলেটরই না থাকে, তাহলে ওটা সমানে ফুল স্পিডে ঘুরবে, সেটা 5-6 এত ঘুরবে, বনবন করে ঘুরবে। তো তখন তো ওটা আমাকে স্বস্তি দিতে পারবে না, আমার তো পারপাসটা সলভ হচ্ছে। রেগুলেশন নেই, পাখাটা ঘুরেই যাচ্ছে, ঠান্ডা গরম যাই হোক না কেন ওয়েদার ওই অনুযায়ী ঘুরে যায়। তো ওরকমই রেগুলেশন আমাদের সেলেও থাকে। যখন প্রয়োজন ডিভাইড করবে, সেলের একটা লাইফ থাকে, সেই ডিভিশনটা তখনই হবে যখন সেল মনে করে যে এবার আমাকে ডিভাইড করতে হবে, ডিএনএ কন্টেন্টের ওপর ওটা ডিপেন্ডেন্ট আছে। তো এই সব কিছুর পেছনে একটা খুব ওয়াটার টাইট আর খুবই সুন্দর একটা রেগুলেটরি নেটওয়ার্ক আছে। এবং যদি কেউ জিজ্ঞেস করে যে কজেস কি ক্যান্সারের, তাহলে কজেস বলতে গেলে এটাই, ওই জিনিসগুলো যে এই রেগুলেটরি নেটওয়ার্কটাকে নষ্ট করে দেয়, রেগুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা ছোটবেলায় আমরা খেলা খেলতাম টাগ অফ ওয়ার। আমরা ইংরেজিতে বলি, বাংলায় কি বলে আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। টাগ অফ ওয়ারে আমরা কি করতাম? দড়ি টানাতে 2 দল থাকতো, দড়ি টানাটানি হবে, যার যে বেশি শক্তিশালী হবে ওর দিকে চলে যাবে, ওখানেই খেলাটা শেষ হবে। তো আমাদের সেলের ভেতরে এরকম টাগ অফ ওয়ার চলতে থাকে। টাগ অফ ওয়ারের কি হয়, মানে কিরকম টাগ অফ ওয়ার? কিছু থাকে যারা সেলটাকে ক্রমশ প্রমোট করে, ডিভাইড করো, ডিভিশনের দিকে ঠেলবে। আবার কিছু এরকম থাকে সেলের ভেতরে, এরকম কিছু প্রোটিন থাকে যারা ওটাকে প্রিভেন্ট করে না, ডিভাইড করতে, ওটাকে প্রিভেন্ট করে, সাপ্রেস করে, যেমন ব্রেকিং করার চেষ্টা করে, ব্রেক লাগানোর চেষ্টা করে। তো এই যে একটা গ্রুপ যেটা সেলকে সবসময় ঠেলছে ডিভিশনের দিকে, আর একটা গ্রুপ যেটা সবসময় সেলটাকে টেনে আনার চেষ্টা করছে ডিভিশন থেকে, এই দুজনের মধ্যে একটা খুব ফাইন ব্যালেন্স থাকে নর্মাল কন্ডিশনে, ফাইন ব্যালেন্স মেনটেন থাকে নর্মালি। এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায়, যখন কোনো একটা গ্রুপ বলতে ওই গ্রুপটা যেটা সেলকে ক্রমশ ডিভিশনের দিকে ঠেলছে, সেই গ্রুপটা যখন বেশি পাওয়ারফুল হয়ে যায়, তখন কিন্তু ক্যান্সারের সৃষ্টি ওখান থেকেই হয়, তাই তো? তো কজেস অফ ক্যান্সার এটাই, যে এরকম যে কোনো পরিবেশ, আমাদের এনভায়রনমেন্টে পলিউশন আছে, আমাদের নিজস্ব কিছু জেনেটিক মেকআপ থাকতে পারে, ভাইরাস, এইগুলো আমাদের সেলের ভেতর ঢুকে ওই রেগুলেটরি নেটওয়ার্ক গুলোকে নষ্ট করে দিতে পারে। এইগুলো প্রত্যেকটাই ক্যান্সারের কজ বলে আমরা এখন মনে করি। এবং ক্যান্সারের রিসার্চে এখনো অবধি ক্রমশ নতুন কজ আর নতুন রিজন এখনো অবধি বেরিয়ে যাচ্ছে। এটা কোনো লিস্ট, মানে এই লিস্টটা একটা এমন লিস্ট যেটা এখনো অবধি মানে কমপ্লিট হয়নি এখনো অবধি রিসার্চ। এখন তো এরকম বলছে, আপনার পেটের ভেতরে যেরকম মাইক্রোবায়োটা থাকবে, আমাদের গাটের ভেতরে যেরকম মাইক্রোবায়োটা থাকে, ওটার সাথেও ক্যান্সারের রিলেশন আছে। মানে এটা একটা কজ। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এই বিষয়ে খুবই হাই এন্ড রিসার্চ পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, আর এটা কখনোই বলা যাবে না যে এই অমুক কারণগুলোই ক্যান্সারের মেন জন্য রেসপন্সিবল। এটা ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার, একটা কমপ্লেক্স ব্যাপার এটা, এই আর কি। এবং এর থেকে বাঁচার উপায় বলতে গেলে এটাই, যে আমাদের একটু আগেই আমি বলছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদেরকে প্রিভেন্ট করতে হবে এটা যাতে না হয়। প্রিভেন্ট বলতে গেলে কিরকম, লাইফস্টাইল দিয়ে সব থেকে আগে আসে। ক্যান্সার অনেকে লাইফস্টাইল ডিজিজও বলে। উচ্ছৃঙ্খল চলন, উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করা, ঠিক আছে, অনিয়ন্ত্রিত ভাবে সবকিছু করা, আলটিমেটলি অনিয়ন্ত্রিত ভাবে আমাদের চালচলন যখন অনিয়ন্ত্রিত হয়, আলটিমেটলি দ্যাট লিডস টু অনিয়ন্ত্রিত সেল ডিভিশন। আর অনিয়ন্ত্রিত সেল ডিভিশন ইজ নাথিং বাট ইট ইজ ক্যান্সার। তো আমাদেরকে ওই জায়গাটাতেই ব্রেকটা মারতে হবে যদি আমরা এটার থেকে বাঁচতে চাই। প্রিভেনশন মানে
অনিয়ন্ত্রিত যা সবকিছু সেইগুলোকে নিয়ন্ত্রিত করা, সেইগুলোকে যেভাবে করলে আমাদের শরীরের পক্ষে ভালো, ফিজিওলজির পক্ষে ভালো, সেই জিনিসগুলো প্র্যাকটিস করা, এটাই প্রিভেনশনের একমাত্র উপায়। আর এটা থেকেই আমরা ক্যান্সার থেকে বাঁচতে পারি। খুব সুন্দরভাবে পূজনীয় দাদা আমাদেরকে বুঝিয়ে দিলেন ক্যান্সার বিষয়টি কি এবং কোথা থেকে এসেছে এবং তার অনিয়ন্ত্রিত রূপ কেমন বর্তমানে এবং সে থেকে কিভাবে আমরা রক্ষা পাবো। দাদা, আমাদের আজকের যে বিষয়, যে ক্যান্সার শরীরে, মনে ও সম্পর্কে, এই ক্যান্সার বিষয়টি সম্পর্কে তো বুঝলাম। এখানে যেই ম্যাটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে যে সম্পর্কে, মনে, শরীরে, তো ক্যান্সারের সাথে শরীর, মন এবং সম্পর্ক, এদের সম্পর্কটা কি? যদি এদের মধ্যে আবার ক্যান্সার কিভাবে আসে সেইটা যদি একটু বুঝিয়ে বলেন এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে এই টপিকটার মধ্যে যে ক্যান্সার শরীরে, ক্যান্সার মনে এবং সম্পর্কে, এই যে মনের আর সম্পর্কে যে ক্যান্সারের ব্যাপারটা বলা হয়েছে, প্র্যাকটিক্যালি তো মনটা কি একটা অ্যাবস্ট্রাক্ট, সম্পর্কটা কি একটা অ্যাবস্ট্রাক্ট। তো ওখানে প্র্যাকটিক্যালি আমরা ক্যান্সারটা ওখানে আমরা দেখতে পারি না, প্র্যাকটিক্যালি হওয়ার কথা নয় ক্যান্সার। এখানে ক্যান্সারটাকে ইউজ করা হয়েছে অ্যাজ এ মেটাফর। ক্যান্সারে কি হয়, ক্যান্সারে পুরো সিস্টেমটা আমাদের ঠপ হয়ে যায়, পুরো সিস্টেম ফ্লপ করে যায়। যে বিভিন্ন শরীরের যে অর্গানগুলো আছে, বিভিন্ন শরীরের ডিপার্টমেন্ট গুলো আছে, সেইগুলো যখন ওগুলো যখন নর্মাল অবস্থায় একটা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা সুন্দরভাবে চলে, ওই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় তখন ক্যান্সার হয়। এবার আমাদের মনের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। যখন মনটা পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে, এবার মনটা ক্ষতবিক্ষত কিভাবে হয়েছে, মনে হাজারটা রকমের জন্য মন, আমার নিজের ব্যক্তিগত চালচলন, নিজের ডিসিশন মেকিং, আমার পরিবেশ, এগুলো অনেকগুলো ফ্যাক্টর যেগুলো মনকে ক্ষতবিক্ষত করে দেয়। আলটিমেটলি মনটা সঠিকভাবে চলছে না। মনে যে ভাইবটা মনের দেওয়ার কথা ছিল আমাদেরকে ক্রমশ আরো এফিশিয়েন্ট হয়ে ওঠার জন্য, সেই জিনিসটা হয়তো মনটা করতে পারছে না। তো ওটাকে অ্যাজ এ মেটাফর ইউজ করা হয়েছে, ক্যান্সার মনে হয়ে গেছে। ওরকমই যদি আমরা সম্পর্ক দেখি, সম্পর্ক বলতে কি বোঝে আমরা? সম্পর্ক আজকের দিনে, আজকের সময় সম্পর্ক বলতে একটা গিভ অ্যান্ড টেক পলিসি থেকে আরম্ভ হচ্ছে সম্পর্ক। যে কোনো ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক পলিসি থাকে, কিন্তু যেখানে পুরোপুরি এক্সপ্লয়টেশন চলছে, যেখানে আপোষের ফুলফিলমেন্টের কোনো ব্যাপার নেই, কমপ্লিটলি এক্সপ্লয়টেশন চলছে, বা সম্পর্ক বলতে সেখানে কোনো সদ্ভাব কিছু নেই, তো ওখানে আবার এটাকে অ্যাজ এ মেটাফর ইউজ করা হয়েছে ক্যান্সার সম্পর্কে। তো এইগুলোর একটা বিহিত একটা গভীর এফেক্ট পড়ে আমাদের সমাজের উপর। এবং আমরা জানি যে সমাজ, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, এইগুলোর থেকেই কিন্তু একটা রাষ্ট্র নির্মাণের দিকে যাচ্ছে। তো এই প্রত্যেকটা স্টেশন, এগুলো এক একটা স্টেশন, ব্যক্তি একটা স্টেশন, তারপর ব্যক্তি, গৃহ, সমাজ, এগুলো এক একটা স্টেট, এক একটা স্টেজ। তো এই প্রত্যেকটা স্টেজে যখন আমরা এত জর্জরিত হয়ে আছি বিভিন্ন সমস্যায়, বিভিন্ন রকমের প্রবলেম দিয়ে, তো ওটার এফেক্ট আমাদের রাষ্ট্র নির্মাণের উপর পড়ছে। তো আলটিমেটলি তখন বলা যেতে পারে কি ক্যান্সার দেশেও ছড়িয়ে গেছে, কারণ দেশটা যেভাবে ফাংশনিং করার কথা ছিল সেভাবে দেশটা ফাংশন করছে না। আমরা দেখতেই পাচ্ছি কিরকম বিশৃঙ্খলা আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে, তা কি নয়? এত এত লোক আছে, 150 crore পপুলেশন আজকে আমরা বলছি যে ভারতবর্ষে, একটা বিশ্বস্ত লোক আমরা কোথাও পাচ্ছি না খুঁজে, কারোর উপর ট্রাস্ট করার কেউ নেই। পপুলেশন এক্সপ্লোশন হয়ে গেছে, কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে ল্যাক অফ ম্যান পাওয়ার, প্রতিটা ইউনিভার্সিটি, হসপিটাল, যে কোনো সরকারি দপ্তর, ইভেন প্রাইভেট ইনস্টিটিউশন, কিরকম অবস্থা হয়ে গেছে। এগুলো হওয়ার কথা ছিল না, ইট ওয়াজ নট এক্সপেক্টেড, কিন্তু হয়েছে। তো আমরা তো ওটা সকলেই ফেস করছি ওটা। তো এইগুলোকেই ক্যান্সার বলে অ্যাজ এ মেটাফর ইউজ করা হচ্ছে। এই হলো ব্যাপার। এই মেটাফরিক্যাল ওয়ার্ডটা ইউজ বুঝতে পারলাম। ক্যান্সার থেকে যেমন প্রিভেন্ট করা যায়, যে ব্যাপারগুলো বললেন,
এই মেটাফরিক বিষয়গুলো থেকে কিভাবে আমরা মানে এই যে মনের ক্যান্সার, শরীরের ক্যান্সার, এই যে বিষয়গুলো নিয়ে বললেন, এগুলো থেকে কিভাবে আমরা আচ্ছা প্রিভেন্ট আচ্ছা করবো আচ্ছা। বা কিভাবে এগুলো থেকে হ্যাঁ। রক্ষা পাবো, এই বিষয়ে যদি একটু বলেন। এবার যখনই আমরা বলছি যে ক্যান্সার মনে হয়ে গেছে বা ক্যান্সার সম্পর্কে হয়ে গেছে বা আলটিমেটলি এই দেশে ক্যান্সার হয়ে গেছে, তার মানে একটা নিশ্চয়ই এরকম সময় ছিল যখন ক্যান্সার ছিল না। তার মানে একটা সময় ছিল যখন খুব ভালো ছিল সময়টা, যখন সবকিছু আপ টু স্ট্যান্ডার্ড হচ্ছিল, আপ টু মার্ক, একদম সবকিছু হচ্ছিল। তো কিরকম ছিল, আমরা তাহলে আমাদেরকে চলে যেতে হয় সেই সময়কার ভারতবর্ষে, যখন ভারতবর্ষকে 33 কোটি দেবতার দেশ বলে মানা হতো। প্রতিটা ইন্ডিভিজুয়াল একটা দেবতার মতন ছিল, এত এত হাইলি এফিশিয়েন্ট। সমাজের স্ট্রাকচারটা এরকম সুন্দর ছিল যে মানে কোনো রকমের ওখানে কোনো অ্যাডভার্সারি আসার কোনো কথাই ছিল না, পুরো ফুল প্রুফ সিস্টেম ছিল। আমাদের আর্য ভারতের যদি আমরা চলে যাই, তাহলে ওই সিচুয়েশনটা ছিল তখন। এবং ওখান থেকে ডিগ্রেড হতে 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 আজকের দিনে এরকম জায়গায় এসে পৌঁছেছে। আমি এই সময় একটা ছোট মতন একটা লাইন আমি পড়তে চাই। আমার শ্রদ্ধেয় পিতৃদেব, ইনি একটা লেখা লিখেছিলেন, লেখাটার নাম হচ্ছে ব্যক্তিত্ব দূষণ। ওনার এই লেখাটার নাম হচ্ছে ব্যক্তিত্ব দূষণ, তার স্বরূপ ও সমাধান। একটা লেখা উনি লিখে, একটা প্রবন্ধ লিখেছিলেন। এবং এই লেখাটা একটা প্রবন্ধ সমগ্র বলে একটা বই করা হয় আমাদের বিবেক বিতান চর্চাশ্রম থেকে। সেই প্রবন্ধ সমগ্রতে এই লেখাটা আছে। তো ওটার মধ্যে একটা জায়গায় উনি একটা লিখেছেন যে সকলেই আমরা ঠাকুরের দীক্ষিত, আমরা সকলেই জানি যে আর্য ভারত বরস আমার গানটা যে আমরা করি প্রার্থনার পর অনেক সময় উৎসব উৎসবে যে হয়, সেই গানের লাইনিং গুলো কি, এটা ঠাকুরের লেখা গান। তো ওই গানগুলো, ওই লাইনগুলো পড়লে পরে ওই গানটা যদি আমরা গাই বা ওই লাইনগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে ঠাকুর আমাদের একটা চেষ্টা করেছেন সেই সময়কার ভারতবর্ষ কিরকম ছিল। মানে সেই সময়কার ভারতবর্ষ, এটা ক্যান্সার মুক্ত ভারতবর্ষ যেটাকে বলা যেতে পারে, তখন কিরকম ছিল। উনি এখানে লিখেছেন, মানে ঠাকুরের ওই লেখাটা আমি পড়ছি, ওই লাইনটা, একটা লাইন আছে ওখানে, হোমের হোমের অনল নাচে ছল ছল, বহে সরস্বতী সিন্ধু প্রবল, দৃশদ্যতি দিল অর্ঘ্য আচল, স্ফুরিত ইন্দু স্মিত টলঢল, চলে ভাগীরথী ডাকে কলকল, সাগর ধৌত চরণ যুগল, তুঙ্গ ধবল কিরিটিনি। এটা হচ্ছে তখনকার ভারতবর্ষের একটা জিওগ্রাফিক্যাল একটা পরিচয়। এবং তার কিরকম কৃষ্টি ছিল, তার কিরকম ঐতিহ্য ছিল, তার কিরকম সংস্কৃতি ছিল, এই লাইনগুলো দিয়ে একটা ওটা পরিচয় পাওয়া যায়। তো এটা ছিল তখনকার ভারতবর্ষ, যখন একদম কোনো ক্যান্সার ছিল না। কিন্তু আমরা দেখছি যে বর্তমানের যে ভারতবর্ষ, যে ভূমিকায় আমরা আছি, যে একটা বর্তমানে যে ভারতবর্ষের নানা সমস্যা, নানা রকমের প্রবলেম, কত ডাইভার্সিফাইড, আর ওইগুলোতে, ওই প্রবলেম গুলোর থেকে আহত হতে 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 আমরা প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে কাহিল হয়ে গেছি, প্রচুর ভাবে আমরা কাহিল হয়ে গেছি। যার ফলে কি হচ্ছে, একটা বার্ডেন আমাদের শোল্ডারের ওপর এসে পড়ে গেছে। সেই বার্ডেনটাকে আমরা আর ওটাকে নিতে পারছি না। সেটার জন্য আমাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা, এগুলো সবকিছুর ওপর একটা খুব জোরে একটা এফেক্ট পড়ছে। কিন্তু আমাদের ভাবতে হবে, এটা তো একটা প্রবলেম, এটা তো একটা প্রবলেম। যখন এই প্রবলেমটা আছে, তার মানে ডেফিনেটলি এটা নিশ্চয়ই কোনো সলিউশনও থাকবে। শুধু প্রবলেমটাকে হাপিত্তেশ করলে তো আমাদের প্রবলেমটা সলভ হবে না, আমাদেরকে তো ওটার সলিউশন নিয়েও ভাবতে হবে, তাই না? তো তখন হচ্ছে যে ঠিক আছে, প্রবলেমটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড্রেস দ্য প্রবলেম, যে হ্যাঁ আমরা প্রত্যেকেই কাহিল হয়ে গেছি, ক্ষত বিক্ষত হয়ে গেছে প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত জীবন, মনের স্তর যাই হোক, তো আমরা এই প্রবলেমটাকে যদি সলভ করতে চাই, তাহলে আমরা স্টার্ট করব কোথা থেকে, আমাদের স্টার্টিংটা হবে কোথা থেকে? একটু প্রবলেম হচ্ছে ইন্টারনেটের, থেমে থেমে যাচ্ছে। আমার অডিওটা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, আপনি অডিয়েবল, হ্যালো? শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, আপনি অডিয়েবল, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক সেকেন্ড।
ঠিক আছে তো? দাদা তো আমাদের এই প্রবলেমটা নিয়ে ভাবতে হবে। প্রবলেমটা যখন আছে তো নিশ্চয়ই এটা সলিউশনটা স্টার্ট করব কোথার থেকে। আমরা দেখছি যে এই যে আমাদের দেশে এত প্রবলেম, এত দিক থেকে এত প্রত্যেকটা ফ্রন্টে যে আমরা একটা একটা প্রবলেম ফেস করছি, সেটা তো আছেই, সেটা আলটিমেটলি আমাদের প্রোগ্রেসকে লিমিট করছেই। কিন্তু আমরা এই প্রবলেমগুলো নিয়ে অতটা বেশিও মাথা ঘামাচ্ছি না, যতটা আমরা যে যার নিজস্ব ব্যক্তিগত যখন কোনো প্রবলেম হয় আমরা ওটাকে নিয়ে যত বেশি রুখে দাঁড়াই সেটার বিরুদ্ধে। কিন্তু যখন দেশের ওপরে এরকম একটা প্রবলেম আছে, আমরা প্রত্যেকেই কিন্তু সেই প্রবলেমের নিজের নিজের রকম করে আমরা প্রত্যেকেই সেই প্রবলেমটার ভাগিদার। কিন্তু ভাগিদার হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু এই জিনিসটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না। যতটা গুরুত্ব আমরা তখন দিই যখন আমাদের নিজের ওপর সেই প্রবলেমটা চলে আসে। এবার ঠাকুর একটা জায়গায় বলছেন যে আপনি হয়তো যাচ্ছেন কোথাও দিয়ে হেঁটে হেঁটে, পাশের বাগানে দেখছেন যে ছাগল ঢুকে পুরো বাগানটাকে নষ্ট করে দিচ্ছে পাশের বাড়িতে। ঠিক আছে, আপনি যদি আপনার মনে যদি মানে সেরকম কিছু আপনার যদি দেখে মনে হয় যে এটা তো আমার বাগান নয়, পাশের লোকের বাগান, সে খাচ্ছে খাক, তাহলে একটা দিন এরকম আসবে সে ওই আপনার বাগানটাও কিন্তু ওরকমই ছাগল দিয়ে নষ্ট হয়ে যাবে। আমি এটাই বলতে চাইছি যে এই প্রবলেমগুলো, যে সমস্যাগুলো আছে সেইগুলো আমরা অতটাও রুখে দাঁড়াচ্ছি না সেইগুলোর বিরুদ্ধে, যতটা যখন আমাদের নিজের উপর পার্সোনালি এসে দাঁড়াচ্ছে। তো এটা কজটা কি? এটার কজটা এটাই যে আমাদের ওই লেভেলের চেতনাটা নেই। আমরা নিজেকে ওই জিনিসগুলোর সাথে রিলেটেড মনে করছি না, বা নিজেকে বাকি যে আমাদের পরিবেশটা আছে, বাকি আমাদের যে পরিবেশ এনভায়রনমেন্ট, ওটার সাথে আমরা নিজেকে সেভাবে রিলেট করছি না। তো এই রিলেট না করার প্রথমে মূল কারণ হচ্ছে আমাদের সেন্সার, আমাদের নার্ভাস সিস্টেম, সেটা কোথাও না কোথাও এতটা ব্লান্ট হয়ে গেছে যে আমরা ওই শার্পনেসটা হারিয়ে ফেলেছি। যা কারো অন্য দুঃখটাকে দেখে বা অন্য কোনো প্রবলেমটা দেখে মনে করবো যে না এটা আমারও, এটা তো আমারই পার্ট, এই প্রবলেমটা আমারও, এই সমস্যাটা আমারও। ওই শার্পনেসটা নেই আমাদের নার্ভাস সিস্টেমে, আমরা ওটাকে রিসিভ করতে পারছি না, যেটার ফলে কি হচ্ছে আমরা কেউ ওটাকে অত রুখে দাঁড়াচ্ছি না। কিন্তু সেই সমস্যাটাই যখন আমাদের ওপর আসছে ব্যক্তিগতভাবে, তখন আমরা খুব রুখে দাঁড়াচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের একটা ফল্ট, যেটা বলতে পারি আমাদের মোটর সেন্সারি কোঅর্ডিনেশনটা সেভাবে ডেভেলপ হচ্ছে না, বা ওটা ব্লান্ট হয়ে গেছে, যে আমরা এই যে সোয়ানের চেতনাগুলো যে আসছে আমাদের পারিপার্শ্বিক থেকে, সেগুলোকে আমরা রিসেপশন করতে পারছি না। কিন্তু তা বলে কি প্রবলেম সলভ হয়ে যাবে? তা বলে আমি রিসেপশন করতে পারছি না, এটা তো আমার প্রবলেম, কিন্তু যে সমস্যা বা যে ডিগ্রেডেশন বা যে কেওসটা হওয়ার, সেটা তো ক্রমশ হয়েই চলেছে। তো এটার থেকে বাঁচার উপায়টা কি? এটার থেকে বাঁচার উপায় এটাই যে আমাদের নিজের চেতনাটাকে ওই স্তরে নিয়ে যেতে হবে। আমি যদি নিজের চেতনাটাকে ওই স্তরে না নিয়ে যাই, তাহলে আমি কোনোদিনই এটাকে ফিল করতে পারবো না। এটা আমি কেন, যে কোনো লোকের জন্য এটা প্রযোজ্য। তো আবার ওই একই কথা চলে আসছে, চেতনাটাকে আমি যদি ওই দিকে নিয়ে যাই, মানে চেতনাকে ওই উঁচু স্তরে নিয়ে যাওয়ার মানে কি, আমি যদি নিজের পারিপার্শ্বিকের প্রতি যদি অতটা সেন্সিটিভ হয়ে উঠতে, ওই ভালোবাসাটা, ওই দরদটা মনের মধ্যে জাগাতে হবে, তাই না? তো তার জন্য তো আমাদের ট্রিটমেন্টের দরকার। এরকম একটা, আপনারাও জানেন আজকাল এরকম নতুন নতুন রেগুলেশন বেরিয়েছে, যে এই যে বড় বড় ইন্ডাস্ট্রি হয় না, বড় বড় যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি হলো বা যাই হোক, ওই ইন্ডাস্ট্রি গুলোর থেকে যে ওয়েস্টটা বেরোয়, সেটা আগে কি হতো, সোজা নদীর জলে দিয়ে দিচ্ছিল জলটাকে, ওয়েস্টটা, যার ফলে কি হচ্ছিল, নদীর যে ইকোসিস্টেমটা সেটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখন রেগুলেশন এরকম হচ্ছে যে না, আপনি ওরকম করে দিতে পারেন না। আপনি একটা ওয়েস্ট টক্সিক লোডেড জল নদীতে আপনি দিয়ে দিচ্ছেন, যার পক্ষে পুরো ফিশ ইকোসিস্টেম পুরোই নষ্ট হয়ে যাচ্ছে, ওটা করা যাবে না। তো এখন এরকম রেগুলেশন এসে গেছে যে ওই জলটাকে আপ টু সাম এক্সটেন্ট পিউরিফাই করে নদীতে পাঠানো হচ্ছে। সেটা তো জলের ক্ষেত্রে প্রযোজ্য হলো, ঠিক আছে, এরকম
ল্যাবরেটরি আমরা বানিয়ে দিলাম, যেখানে জলটাকে ওইভাবে, ওই ওয়েস্ট ওয়াটারটাকে ওইভাবে প্রসেস করে তারপর ওটাকে নদীতে ছাড়ালো। কিন্তু মানুষের ক্ষেত্রে ওরকম ল্যাবরেটরি কোথা থেকে আসবে? মানুষের ক্ষেত্রে আমরা ওই প্রয়োগশালা কিরকম হবে যে আমাদেরকে ওরকম করে প্রসেস করে দেবে, তারপরে যে প্রসেসের ভিত্তিতে আমরা একদম শার্প হয়ে যাব আর আমাদের মধ্যে ওই দরদটা চলে আসবে, তাই না? তো আলটিমেটলি বুঝতে পারছে সবাই যে কোন দিকে আসতে হচ্ছে আমাদের, তাই না? নিজের ক্যারেক্টারটাকে ওইভাবে ডেভেলপ করার জন্য আমাদেরকে আবার আদর্শের কাছে আসতে হবে। এবং আমাদের একটা ইনহেরেন্ট, হিউম্যানের একটা ইনহেরেন্ট প্রপার্টি থাকে যে কারোর সাথে অ্যাটাচ আমরা হতে চাই, যে কোনো কিছুর সাথে একটা অ্যাটাচ হওয়ার একটা ইনহেরেন্ট আমাদের মধ্যে প্রপার্টি আছে। এবং ওই অ্যাটাচমেন্টটা যদি একটা এরকম লোকের সাথে হয় যে সব দিক থেকে নিখুঁত, ঠাকুরের মতন একজন, তাহলে তার সাথে অ্যাটাচমেন্ট হওয়ার বিনিময়ে আমার কর্মদক্ষতা, আমার এফিসিয়েন্সি সবকিছু এনহ্যান্সমেন্ট হবে, শুধু ওনাকে খুশি করার জন্য, ওনাকে তৃপ্তি দেওয়ার জন্য। তখন আমি মানে আকুল ব্যাকুল হয়ে উঠবো। এবং ওনাকে তৃপ্তি দেওয়া মানে কি? উনি তো সবার মধ্যে বিরাজমান। ওনাকে তৃপ্তি দেওয়া মানে পুরো পরিবেশের জন্য করা, সকলের মধ্যে নিজেকে বোধ করা, ওই চেতনাটা তখন ওনাকে ভালোবাসতে গিয়েই, ওনাকে ভালোবেসেই সেই চেতনাটা গ্রো করে যাবে, তাই না? তো আমার মনে হয় যে তোমার যে প্রশ্নটা ছিল যে এটা, এই মেটাফরটা যে ইউজ করা হচ্ছে, এটাকে কেন ইউজ করা হয়েছে এবং এটার থেকে সমস্যার এটার উপায় কি, আমার মনে হয় এটার অ্যান্সার এরকমই হবে। পূজনীয় দাদার কাছ থেকে এই বিষয়টাতে বুঝলাম যে আদর্শ ব্যাপারটা প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেকের জীবনে। তো আদর্শ কিভাবে আমাদের পিউরিফাই করে, এই মেটাফোর, এই যে বললেন যে এই যে চারিত্রিক পিউরিফিকেশন, এবং সেই পিউরিফিকেশনের জন্য আমাদের ডেইলি প্র্যাকটিস কি হওয়া প্রয়োজন, যেগুলো থেকে আমরা এগুলো ফিরতে পারি, এবং সেই সম্পর্কে যদি আমাদের বলেন আর কি, যে আদর্শ কেমন হবে এই রকম বিষয়টা। আদর্শ কেমন হবে সেটা নিয়ে আমি আর কি বলবো, অনুধ্যানে এই ডিসকাশনটা প্রায় প্রত্যেক শনিবারেই হয় যে আদর্শ কাকে বলতে হবে, আদর্শ কিরকম হওয়া উচিত। সেটা আমরা জানি আদর্শ বলতে আমরা কাকে বোঝাচ্ছি, বুঝতে চাই। এবং আদর্শকে যদি ভালোবাসি, এটা আমি আদর্শকে এখন ভুলে যাচ্ছি। আমি এখন একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ক্রিকেটের আমি একটা এক্সাম্পল দেব। যদি ছেলের মধ্যে ক্রিকেটের প্রতি আকর্ষণ থাকে, ক্রিকেটকে সে যদি ভালোবাসে, তাহলে সে যাই হোক না কেন, যেরকমই পরিস্থিতি থাকুক না কেন, ক্রিকেটটা খেলবেই। আমি থামাতে পারবো, যেরকমই হোক না। হয়তো তার কাছে রিকুইজিট ইনফ্রাস্ট্রাকচারটা নেই ক্রিকেট খেলার জন্য, হয়তো ব্যাট নেই, সেরকম গ্রাউন্ড নেই, সেরকম পিচ নেই, কিন্তু যেহেতু ক্রিকেটটার প্রতি ভালোবাসা তার, সে ঠিক ওইগুলোকে ম্যানেজ করে নেবে। বা আমি যদি আরেকটা চলতি জগতের আরেকটা যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এই যে আজকাল খুব আমরা দেখি কলেজে, এই যে যারা পড়ে কম বয়স্ক, যারা জাস্ট এবার ইউথফুলনেসের দিকে যাচ্ছে, যারা এডাল্টহুড যারা জাস্ট অ্যাটেন্ড করেছে, তাদের যে একটা যে একের মানে কি এক দুসরের প্রতি একটা টান হয়, ভালোবাসা, যেটাকে আমরা বলি প্রেমী, ঠিক আছে? তো ওখানে কি হয়, নিজের যে প্রেমিকা, তাকে সেই প্রেমিকটা খুশি করার জন্য কত কিছু করে আমরা দেখেছি। সে হয়তো এমনি লুচ্চা হতে পারে, বদমাইশও হতে পারে, বা তার হয়তো কোনো দায়িত্ববোধ কিছু নাও থাকতে পারে এমনি, কিন্তু যেখানে তার মানে কি লাভ ইন্টারেস্টটা চলে আসে, সেখানে সে কিন্তু খুব দায়িত্ববানও হয়ে যায়, সেখানে কিন্তু সে খুব ভালো হয়ে যায়, সোবারও হয়ে যায়। এটা একটু আমরা জানি, এটা দেখেছি। তো এগুলোর থেকে এক্সাম্পল এইগুলো, যে ওরকমই যদি আমার আদর্শ যদি এরকম হাই মানে পুরো সম্পূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ যদি হয় ঠাকুরের মতো, যেকে সব দিক থেকে যাচাই করে দেখে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে কোনো মানে ভুল নেই, কোনো খুঁত নেই, নিখুঁত, তাহলে সেই আদর্শের সাথে যখন আমি অ্যাটাচড হবো, সেই আদর্শকে যখন আমি ভালোবাসবো,
তখন সেই আদর্শকে তৃপ্তি করার জন্য, সেই আদর্শকে তৃপ্ত করে তাকে স্যাটিসফাই করার জন্য আমি এরকম সব কাজ করব যেটা একসময় হয়তো আমার খুব কঠিন মনে হতো। কারণ আদর্শকে খুশি করা মানে কি, এরকম একটা আদর্শ ঠাকুরের মতন, তিনি তো দুটো রসগোল্লা নিয়ে গেলে তো উনি ফুলফিলড হবেন না। ওনার যে দরদি মানুষ, উনি নিজেকে প্রত্যেকটা লোকের মধ্যে দেখছেন। তখন ওনার দরদটা যদি আমি বুঝতে পারি এবং ওনার দরদটাকে, যে ওনার যে গ্লানিগুলো, সেটাকে যদি আমি দূর করতে চাই, তাহলে আমাকে ওনার মতন ওনার লেভেলে গিয়ে কাজ করতে হবে। প্রতিটা মানুষকে সেবা দিতে হবে, সার্ভিস দিতে হবে, প্রত্যেকটা মানুষকে, মানসিক হোক বা যাই যাভাবেই হোক না কেন, সার্ভিস দিতে হবে। সার্ভিস দিয়ে তাকে তার যে প্রবলেম আছে তাকে সেইগুলোকে সমাধান করা বা কারো পাশে গিয়ে দাঁড়ানো, এই করতে 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 দেখা যাচ্ছে যে জিনিসটা আগে আমার মধ্যে ল্যাকিং ছিল, মানে আমি নিজে পরিবেশের সাথে পুরোপুরি কাটছিলাম, পরিবেশ থেকে সমানে আমি নিচ্ছিলাম, পরিবেশ থেকে সমানে আমি আগে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেওয়ার সময় কিছু দিচ্ছিলাম না। সেরকমই একটা মানুষ যখন আদর্শের সাথে যুক্ত হলো, তখন সে পরিবেশকে দিতে লাগলো শুধুমাত্র আদর্শকে খুশি করার জন্য। তার মানে কি হলো, আমি আদর্শকে খুশি করার জন্য আমি নিজে পরিবেশের সাথে যুক্ত হয়ে গেলাম। মানে যে পরিবেশের সাথে আমার আগে কোনো অ্যাটাচমেন্ট ছিল না, পরিবেশ যায় চুলোয় যাক, আমি নিজের ভালো আছি, এরকম যখন আগে যার ধারণা ছিল, সে এখন নিজেকে দেখছে সকলের মধ্যে, কারণ সে নিয়ে আদর্শকে ভালোবাসে, আদর্শ আছেন সকলের মধ্যে, ওই জন্য পুরো পরিবেশকে ভালোবাসে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে সেই লোকটা যুক্ত হয়ে গেল পরিবেশের সাথে, পরিবেশটাকে ভালোবাসার তার মধ্যে একটা মানসিকতা জন্মালো, পরিবেশকে সুস্থর দিকে নিয়ে যাওয়া, পরিবেশ আরো ভালো থাকুক। পরিবেশ বলতে তো শুধু তাই না, সবকিছু, পরিবেশ বলতে এভরিথিং ইজ ইনক্লুডেড, আমাদের আশেপাশের লোক, জল, বাতাস, পশু পাখি, ইনসেক্ট, কোনো কিছু বাদ নেই, কিন্তু এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্যাট। এবং আদর্শকে খুশি করার জন্য যখন আমি এই সবগুলোকে পোষণ দিচ্ছি, তখন তো আমার পরিবেশটা তো এনলাইটেন্ড হবে, পরিবেশটা তো সুখের দিকে যাবে। তখন এই যে কথাটা বলা হয়েছে যে ক্যান্সার, সেই ক্যান্সারটা আস্তে আস্তে তখন চলে যাবে। তো এইভাবে আমরা পিউরিফাই করতে পারি আদর্শের সাথে যুক্ত, এই বলেই আমার মনে হয়। দাদা, এই যে আপনি বললেন যুক্ত হওয়া এবং সেবা, এর মাধ্যমে পিউরিফিকেশন গুলো আসে, তো এর জন্য আমরা প্রাত্যহিক জীবনে আমাদের প্র্যাকটিসটা কি রকম হওয়া প্রয়োজন, যদি একটু সামান্য আলোকপাত করেন। আমরা যদিও সেশনের প্রায় শেষ মুহূর্তেই আছি। করতে হবে, উই হ্যাভ টু ডু, না করলে হয় না কিছু। আমি এরকম নিজের ব্যক্তিগত জীবনে এরকম অনেক এক্সাম্পল দেখছি, যেখানে হয়তো আমি একজনকে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি অ্যাক্টিভলি করেছি বলে তাকে ভালোবাসি, কিন্তু যাকে করছি তাকে সেই শিক্ষাটা আমি দিচ্ছি না যে তুমিও করতে শেখো অন্যদের জন্য। ফলে আমি এটা পরে রিয়েলাইজ করছি যে আমি ওকে যতটা ভালোবাসি, সে কিন্তু অতটা ভালোবাসছে না, কারণ সে তো করতে শেখেনি, সে শুধু পেয়েছে। তো তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলে যে আমাদের নিয়মিত প্র্যাকটিসটা কি হওয়া উচিত, ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি ডু, এছাড়া কোনো উপায় নেই। আমাদের জীবনে করতে হবে, ওই কাজে ক্রিয়ায় সেটাকে আনতে হবে। এবং ওটার জন্য ঠাকুরের চালু করে দেওয়া হয়েছে, আমরা জানি, ইষ্টভৃতি কনসেপ্টটা। সেই ইষ্টভৃতির মাধ্যমে আমি অ্যাক্টিভলি করব। ইষ্টভৃতি করতে গেলে আমাকে কিছু করতে হবে, কিছু উপার্জন করতে হবে, কিছু আমাকে জেনারেট করতে হবে। জেনারেট তো এরকম করে বসে হাতে প্রকট হয়ে যাবে ওরকম তো নয়, আমাকে ওটা অ্যাক্টিভলি জেনারেট করতে, আমাকে খাটতে হবে, আমাকে কোনো কিছু পাওয়ার জন্য খাটতে হবে, সেটার পিছনে আমাকে ভাবতে হবে, একটা নিজের মধ্যে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে, সেটাকে নিয়ে ভাবতে হবে, আমাকে হয়তো 20 কিলোমিটার দূরে গিয়ে কিছু করতে হবে বা দৌড়ঝাঁপ করতে হবে, যাই হোক না কেন, মানে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আমাকে ওটা করতে হবে অ্যাক্টিভলি। তার ফলে আমি যেটা পাবো সেটাকে আমি দিলাম অর্ঘ, সেটা হলো ইষ্টভৃতি। তো ঠাকুর এই কনসেপ্টটা চালু করে দিয়েছিলেন যে ডেইলি লাইফে এটাকে প্র্যাকটিস করতে, কিন্তু ওটার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে
ঠাকুরকে ভালো, তাহলেই তো ইষ্টভৃতি করার ইচ্ছেটা হবে। তো 4 দিন করার পর আর বেকার, অনেক বেশি খাটাখাটি হয়ে যাচ্ছে, ছেড়ে দেবো। কিন্তু যদি ঠাকুরকে আমি অত ভালোবাসি বা নিজের আদর্শকে যদি অতটাই ভালোবাসি, না ওটা আমি মরে গেলেও আমি ওটা ছাড়তে পারি না, ওটা আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট, তাহলে ওই ইষ্টভৃতি করার জন্য আমাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আলটিমেটলি ওটা আমার ক্যারেক্টারটাকেই এনহ্যান্স করছে, আমার ওয়ার্ক আমার এফিসিয়েন্সি বাড়াচ্ছে, আমার দক্ষতা বাড়াচ্ছে, আমার মধ্যে ক্ষিপ্রতা আরো বেশি বাড়াচ্ছে। আলটিমেটলি আমি অ্যাজ এ হিউম্যান আরো উচ্চ স্তরে হয়ে যাচ্ছি, আমারই কিন্তু আলটিমেটলি লাভ হচ্ছে। ইষ্টভৃতিটা তো শুধু একটা বাহানা, কিন্তু আলটিমেটলি আমি ওটার থেকে সব থেকে বেশি লাভিত হচ্ছি, এবং আমার অ্যাক্টিভিটি দিয়ে আমার পারিপার্শ্বিক ওটা দিয়ে লাভবান হচ্ছে। তো এটাই হলো ব্যাপার, করতে হবে নিজের ডেইলি লাইফের মধ্যে, এটাকে আনতে হবে। আর ওটা করার ইন্সপিরেশনটা আসবে ভালোবাসার, প্রেমের মাধ্যমে। সেটা হবে ইষ্টের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে, আদর্শের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে, তত বেশি এই আবেগটা আসবে, তত বেশি এই ইন্সপিরেশনটা আসবে। এছাড়া আর কোনো উপায় নেই। বোঝা গেছে? আগে দাদা খুব সুন্দরভাবে পূজনীয় দাদা আমাদেরকে বললেন বিষয়টা। তো সেই বিষয়টাতেই আমরা এই মুহূর্তে আমরা কমেন্ট সেকশন থেকে কিছু প্রশ্ন আমাদের, যেটা আমাদের দর্শক যারা দেখছেন, তারা শ্রোতা বা সেই মানুষজনেরা করে থাকেন, তাদের কাছ থেকে নিচ্ছি একটি প্রশ্ন। আমাদের বাংলাদেশ কক্সবাজার থেকে সোহাগ দাদা জিজ্ঞাসা করছেন যে কোন একটি গ্রন্থে পেয়েছিলাম শরীর দ্বারা মন পরিচালিত হয়, এটা কতটুকু সত্য, বা যথাযথ টুকু যদি জানতে পারতাম। পূজনীয় দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি, জয়গুরু। তারপর মাস্টার উদ্দিনের পক্ষ থেকে ওনাকেও জয়গুরু জানাচ্ছি। শরীর দ্বারা মন পরিচালিত হয়, হ্যাঁ, শরীর দ্বারা মন পরিচালিত, আমার অ্যাক্টিভিটি যা হবে সেটা একটা মনের ওপর প্রভাব সেটা দেওয়ার একটা ব্যাপার আছে। তো আমার অ্যাক্টিভিটি তো নো ডাউট মনটাকে ইনফ্লুয়েন্স করছে, তো এটা তো সত্যি কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার অ্যাক্টিভিটিটা কিরকম তাহলে হতে হবে যে মনের ভেতরে সেই লেভেলের প্রভাব দিতে পারে। তো তখন চলে আসছে আবার এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যে আদর্শের অনুযায়ী যখন আমার অ্যাক্টিভিটি গুলো হবে, তখন মনও ওইভাবেই পরিচালিত হবে। আমার কখনো কখনো খুব ইচ্ছে করে, যারা সারা জীবন খুব গ্রেভ ক্রাইম করেছে, যে হয়তো খুব গ্রেভ, খুবই সিরিয়াস ক্রাইম যারা করেছেন, কিন্তু এখন হয়তো জেলে আছেন বন্দি, তাদের সাথে আমার কথা বলে না জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করে যে তুমি যে সারাদিন সারা জীবন যে অ্যাক্টিভিটি গুলো করলে, তোমার মনের ওপর তার কিরকম প্রভাব, সে কোশ্চেন করে তার থেকে জানতে ইচ্ছা করে। তাহলে আরো আমরা ক্লিয়ার হয়ে যাব যে শরীর দ্বারা যে মন পরিচালিত হয় সেটা কিরকম, কতটা সত্যি কিনা, এই আর কি ব্যাপার। শ্রদ্ধেয় দাদা খুব সুন্দরভাবে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, কাছ থেকে আমরা পূজনীয় দাদার কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে উত্তরটি পেলাম। আশা করি সোহাগ দা তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একেবারে শেষ মুহূর্তে, সাধারণত আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে। সত্যি দাদা কাছ থেকে আমরা একটি প্রশ্ন পেয়েছি। আমাদের কমেন্ট সেকশনে অনেকেই দেখছেন, তার প্রত্যেকেই বিভিন্ন রকমের কমেন্ট করেছেন। তার মধ্যে থেকে অনেকেই আজকের এই অনুষ্ঠানটি জানিয়েছেন সম্পর্কে। অমিত মুখার্জি দাদা লিখেছেন, শ্রদ্ধেয় বালার্ক দাদাকে জানাই আমার আন্তরিক প্রাণান্বিত জয়গুরু। সজীব কান্তি দে দাদা লিখেছেন, পূজনীয় দাদার চরণে প্রণাম জানাই। কৌশিক দাদাকে জয়গুরু। তার মাস্টার দিনের পক্ষ থেকে আমরাও দাদাকে জয়গুরু জানাচ্ছি। নিতা দে মা লিখেছেন, পূজনীয় দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু। বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন জায়গা থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং প্রত্যেকেই
উপভোগ করছেন। আজকের যে এই বিষয়বস্তু সম্পর্কে যদি একটি স্টেটমেন্টে দাদার এই আজকের বিষয়বস্তু সম্পর্কে কনক্লুশন যদি পেতাম আমরা এই বিষয়টা সম্পর্কে, ক্যান্সার শরীর মনে ও সম্পর্কে এই বিষয়ে যদি একটা কনক্লুশন আমাদেরকে দেন। কনক্লুশন দেখো প্রত্যেকটা অনুধ্যানের যে এপিসোড আলটিমেটলি ঘুরে ফিরে ওই একটা কথাতেই আমরা আসি, সেটা হচ্ছে বি কনসেন্ট্রিক, এছাড়া কোনো উপায় নেই। আমার এটাই কনক্লুশন। এবং কনসেন্ট্রিক হলে পরেই এই প্রত্যেকটা জিনিস থেকে আমরা পেতে পারি। এটা একটা এরকম অ্যান্টিবায়োটিক, সেটা লোকেরা বুঝতে পারে না, এটা নিতেও পারে না। সে বোঝার জন্য ছোটবেলার থেকে বাড়িতে যে পারিবারিক শিক্ষাটার দরকার, সেই শিক্ষাটাও আজকাল ভ্যানিশ হয়ে গেছে। লোকেরা ধরতেই পারে না যে কোথায় গন্ডগোলটা হচ্ছে। নিজে এখন হাপির টেস্ট করে, কিন্তু তাও বুঝতে পারে না যে আমরা কোথায় ভুলটা করেছি, কারণ ওই পারিবারিক এডুকেশনটা নষ্ট হয়ে গেছে। বাড়ির ভেতর আমাদের আগে লোক তৈরি করার আগে আমাদের প্রাচীন ভারতে কিরকম ছিল, চতুরাশ্রম বলে একটা চলতো প্রথা, জানো নিশ্চয়ই। সেখানে গৃহস্থ জীবনে এন্ট্রি করার আগে তাকে কতগুলোর থ্রু দিয়ে যেতে হতো, মানে আনটিল অ্যান্ড আনলেস এটা ইনশিওর করা হতো, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর টোটালি ক্যাপেবল অফ হ্যান্ডলিং দ্য স্ট্রেস অ্যান্ড রেসপন্সিবিলিটি। তুমি until and unless you are capable of handling these two things, you are not supposed to enter your গৃহস্থ জীবন। তো আগে এইরকম ধরনের জিনিসগুলো ফলো করা হতো আমাদের সমাজে। তো ওরকম লোক ওই জন্য আসতো গুরুর কাছে গিয়ে, খুব কম বয়সেই গুরুর কাছে নিয়ে গিয়ে সারেন্ডার করিয়ে দেওয়া হতো। নিজের অহংটা বড় হওয়ার আগেই আমরা শিখে যেতাম কি করে ঝুঁকতে হয় কারুর সামনে, সেটা শিখিয়ে দেওয়া হতো। কিন্তু আজকালকার আমাদের রাজনেতারা বলে যে মরে যাবো কিন্তু তবুও ঝুঁকবো না, মাথা কাটিয়ে দেবো কিন্তু তবুও ঝুঁকবো না। এটা কিরকম ডেডলি আর টক্সিক মেসেজ দিচ্ছে পুরো মাসকে, সেটা বোঝার জন্য যে গভীরতা আর যে সেন্সিটিভিটিটার দরকার, সেটাও আজকাল আমাদের বাড়িতে অবলুপ্ত হয়ে গেছে। তাই এটাকে রিক্রিয়েট করার জন্য আমাদের খুব নিজের ব্যক্তিগত লেভেলে যজন হতে হবে নিজেকে, তারপর আমাদেরকে প্রচন্ড পরিমাণে যাজন করতে হবে। যাজনটাও সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে, তো আমাদের যাজনের প্রক্রিয়াটাও চেঞ্জ হবে। আমি একটা মনে পড়ছে একটা এক্সাম্পল। আমি আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম 2-3 দিন আগে। আমি একটা সিনেমা দেখতে গেছিলাম একটা মাল্টিপ্লেক্সে, আমি একাই গেছিলাম। তো ওখানে আমি এটা দেখলাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সিনেমা শুরু হওয়ার আগে অ্যাডভার্টাইজমেন্ট না, একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখাচ্ছে যে একটা লোক খুব সুন্দর বুটেড একদম সুন্দর একটা সাইড ব্যাগ নিয়ে, হাতে একটা হাই এন্ড মোবাইল ফোন নিয়ে যাচ্ছে কট করে হেঁটে, অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। অফিস থেকে বেরিয়ে গ্যারেজে চলে আসলো। বড় বড় অফিসে মানে ওখানে কি হয়, বেসমেন্টে গ্যারেজ, বেসমেন্টে সবাই নিজের গ্যারেজ করে, তারপর লিফটে করে নিজের অফিসের ফ্লোরে যায়। দেখা যাচ্ছে সেই লোকটা নামলো, ওরকম লিফটে করে নিয়ে সোজা বেসমেন্টে চলে গেল। এবার যাচ্ছে গাড়ির দিকে, এবার গাড়ির দিকে না গিয়ে সোজা দেখছে একটা ঘোড়া রাখা আছে, এই ঘোড়াতে ওঠার চেষ্টা করছে। তো এবার ওই স্যুট বুট পরে ঘোড়াতে উঠতে গিয়ে কি হচ্ছে, একবার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছে, একবার উঠলো তো ল্যাপটপে ব্যাগটা পড়ে যাচ্ছে, একবার সে নিজেই উল্টে পড়ে গেল। তো তখন বলছে যে সময় বদলাচ্ছে, তো আপনি ঠিক আছে ঘোড়া একটা কমিউনিকেশন বা একটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম ছিল যখন ওই সময় অনুযায়ী, কিন্তু আপনি সেটাকে এখন নিয়ে এসছেন আর ওটা কিন্তু এখন ম্যাচ হচ্ছে, ইট ইজ এ মিস ম্যাচ। মানে আমি ওটাই বলার চেষ্টা করছি, আমাদের যাজনের ব্যাপারটাও ওরকম ভাবেই সময়ের সাথে সাথে তো সবই চেঞ্জ হচ্ছে, আমাদেরকে যাজনটাকেও ওইভাবে ওই লেভেলে নিয়ে যেতে হবে। সময় যেটা ডিমান্ড করে সেই চেঞ্জটা নিজেদের মধ্যে ইনকর্পোরেট করে আমাদেরকে যাজন করতে হবে। আর ছোট ছোট বাচ্চারা, ছোট যারা এখন ঢুকছে স্কুলে বা তার 7-8-এ যারা পড়ে, আমাদের ওখান থেকে স্টার্ট করে দিতে হবে। তাদের মা বাবাকে ধরতে হবে, কারণ ওরাই ফিউচার জেনারেশন আজ থেকে 25 বছর পর। তো ওটাকে ভেবে আমাদের যাজন প্রক্রিয়াটা চালাতে হবে সেইভাবেই, যাতে আমরা
নিজেদের মধ্যে পৌঁছাতে পারি, আরো অ্যাড্রেস করতে পারি লোকজনকে। নিজেদের মধ্যে এরকম কথা বললাম, জয়গুরু জয়গুরু, দাদাকে ভক্তিপূর্ণ প্রণাম, এসব দেখতে ভালো লাগে, খুব কমেন্টে আসে, খুব ভালো লাগে, কিন্তু আমার রেজাল্টটা তো কিছু হচ্ছে না, তাই না? তো আমাদের ওটাও ভাবা উচিত, সেটাও করতে হবে। এই হলো, এই বলেই আমি নিজের যা কিছু বলার চেষ্টা করলাম বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে। জয় গুরু। আমাদের এতক্ষণ শ্রদ্ধেয় দাদা মায়েরা দেখছিলেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান পর্ব 18, এবং আজকের বিষয়বস্তু ছিল ক্যান্সার শরীরে মনে ও সম্পর্কে। সেই বিষয় নিয়ে খুব সুন্দর এবং সময় উপযোগী আমাদের এক বিষয়বস্তু উপহার দিলেন আমাদের খুব শ্রদ্ধেয় পূজনীয় ব্যক্তিত্ব শ্রী শ্রী ঠাকুরের প্রপৌত্র পূজনীয় ডক্টর বালার্কু চক্রবর্তী মহোদয়। ওনাকে মাস্টার উইদিনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি। যারা শ্রদ্ধেয় দাদা মায়েরা যারা এই মুহূর্তে দেখলেন আমাদের আজকের এই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে আপনাদের দেখা হবে পরবর্তী একটি অনুষ্ঠান পর্ব। আমরা পরবর্তী শনিবার ভারতীয় সময় 7টা, বাংলাদেশ সময় 7:30 আরো একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত থাকবো। এবং যারা এই অনুষ্ঠান পর্বটি মিস করলেন, এত সুন্দর আলোচনা মিস করলেন, তাদেরকে বলবো যে আমরা আমাদের এই সেশনটি পরবর্তী সময়ে রেকর্ডেড দিয়ে থাকি মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি থেকে। তাই সেখানে চোখ রাখুন, যুক্ত থাকুন। প্রত্যেকে ইষ্টময় ভাব নিয়ে আরো এগিয়ে চলুন, এই কামনা জানিয়ে পরম দয়ালের রাতুল চরণে প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি। আমাদের আরো একটি সেশন নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত প্রত্যেকে জয় গুরু জানাচ্ছি। জয় গুরু, জয় জয়। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরো অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।